নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার পরিবারও ভালো আছে। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমি ভালো আছি বলবো না, কারণ আমার পায়ের ব্যথাটা রয়েছে। তবে হ্যাঁ, যেরকম ব্যথাটা আমি পেয়েছিলাম ঠিক তার থেকে কিন্তু অনেকটাই কমে গেছে। ওই যে বললাম, পেন কিলার খেয়েছিলাম, আর তাতে করেই কিন্তু ব্যথা আমার অনেকটা কম রয়েছে। আজকে আমি পা পেতে চলতে পারছি, তাতে কোনো অসুবিধে হচ্ছে না। আর ফোলাটাও কিন্তু এখনও রয়েছে, তবে ওই একটুখানি ঠান্ডা এবং গরম জল সেঁক করব, তাতে করে হয়তো ফোলাটাও কমে যেতে পারে। তবে এই মুহূর্তেই আমি ডাক্তারখানায় যাচ্ছি না। তোমরা সবাই গত দিনের ভিডিওতে অনেক কমেন্ট করেছো এবং প্রত্যেকেই চিন্তিত। সেইটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগলো যে এত মানুষ আমাকে ভালোবাসে এবং প্রত্যেকেই চায় যে আমি এক্সরেটা করিয়ে নিই, ডাক্তারটা একবার দেখিয়ে নিই। তো দেখো, এখনই আমি ডাক্তার দেখাচ্ছি না, কারণ গেলেই এক্সরে করতে বলবে। আর সত্যি কথা কি বলো তো, ব্যথাটা কিন্তু আমার বেশ কম রয়েছে। তো সেই কারণে আমি আপাতত ডাক্তারখানায় যাচ্ছি না, বেশ কয়েকটা দিন দেখি। যদি না কমে এই ওষুধে, তাহলে অবশ্যই তো ডাক্তারের পরামর্শ আমাকে নিতেই হবে। আর আমার জন্য এত চিন্তা করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে মন থেকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। তো সকালের কাজকর্ম তো সবই ওদিকটাতে সেরে নিয়ে তারপর তেলের প্যাকেট থেকে তেলটা ঢেলেও নিলাম কৌটোয়। আর এইবার কিছু কাচাকুচি রয়েছে, তো সেইগুলো নিয়ে সোজা কলতলায়। বাবান দিদুন বাড়িতে যে জামা কাপড়গুলো পরেছিল এবং যেটা পরেও গিয়েছিল, সেগুলো সমস্ত বাড়িতে নিয়ে এসেই দেখো কেচে দিলাম। তো সমস্ত কাঁচা হয়ে গেছে। আর ওদিকে চায়ের বাসনও রয়েছে, সেইগুলোও মেজে ঘষে নিতে হবে। শরীরটায় সেভাবে জুত না থাকলে না, কাজকর্মও যেন কেমন একটু ঢিলমি তালে হয়, যেমনটা আজকে হয়েছে। এর আগের দিনকে তো তোমাদের দাদাভাইয়ের নামে দোষ দিয়ে চালিয়ে দিলাম যে তোমাদের দাদাভাই থাকলে কাজকর্মগুলো করতে অনেকটা দেরি হয়। তো কিন্তু আজকে শরীরটাও যেহেতু একটু খারাপ, আর হাঁটতেও তো যে খুব ভালোভাবে পারছি সেটা নয়, তো একটু সময় লাগছে একটু হাঁটাহাঁটি করতে বা কাজকর্মগুলো করতে। তো বাসনগুলো না কিছুই আমার তোলা হয়নি, আর সেই বাসনগুলো এখন তুলে নিচ্ছি। আর এই ঝুড়িটা কলতলায় নিয়েও যেতে হবে, যেহেতু বাসনগুলো আবার নতুন করে মাজবো। এগুলো তো সব গত রাত্রের, সব শুকিয়ে গিয়েছে, জল ঝরে গিয়েছে। এগুলোকে বাসনের জায়গায় তুলে রেখে দিই, আর তারপর এই ঝুড়িটা নিয়ে গিয়ে কলতলায় যে সমস্ত বাসনগুলো রয়েছে সেইগুলো মেজে ঘষে নিয়ে এর মধ্যে উপর করে দেব। ঘরে কেজিখানিক মতন বাসমতি চাল রয়েছে, তো মা আজকে বললেন যে একটু ফ্রাইড রাইস বানাতে। তো এদিকে চালটা বের করে ভিজিয়ে রাখতে হবে। আর কি বলতো, এই চালের মধ্যে আমি আবার দেখছি কি দু একটা মতো যেন মনে হলো পোকাও লেগে গেছে। তো এর থেকে বেশি দিন যদি রেখে দিই, তাহলে কিন্তু এই চালের স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। তখন আর ফ্রাইড রাইস বানালে এই চালের একদমই খেতে ভালো লাগবে না। এই দেখো, প্লাস্টিকের ওপরেই একটা পোকা দেখা যাচ্ছে কিন্তু। তো যাই হোক, চালটা এমনি ভালো রয়েছে, দু একটা পোকা লেগেছে। এর থেকে বেশি দিন রাখলে এর থেকেও বেশি পোকা এর মধ্যে লেগে যাবে। আগামীকাল আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর যে ষষ্ঠী পুজো, সেটা তো হবে প্রতি বছরের মতনই ছোটোখাটো করে। তো সেই ক্ষেত্রে কিছু জিনিসপত্র আনারও প্রয়োজন। তো মা এদিকে আমাকে বলে বলে দিচ্ছে, আর আমি এদিকে ফর্দও লিখে নিচ্ছি। আর শুধুমাত্র ওই পুজোর ওদিকের যে জিনিসপত্র তা নয়, আমারও এদিককার রান্নাবান্নার অনেক কিছুই টুকিটাকি মশলাপাতি আনতে লাগবে। তো সেইগুলোও একেবারে খাতায় নোট করে নিচ্ছি। এইটা তোমাদের দাদাভাইয়ের হাতে ধরিয়ে দেবো, আজকে দুপুরবেলায় সমস্ত জিনিস নিয়ে আসবে। বাসনগুলো মাজবো করেও মাজা আর হচ্ছে না। তো যাই হোক, এদিকে বাসনগুলো তো মেজে নেবই, আর তার সাথে একেবারে ঝুড়ি করে আলুও নিয়ে চলে আসলাম। আলুগুলো এখন ভালো করে কচলে ধুয়ে নিচ্ছি। কত মাটি নোংরা বেরোচ্ছে দেখো। আর এই যে বসে রয়েছি, আমার না এমনি কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু যখন আমি এরকম বসে বাসন মাজছি অথবা সবজি বানাচ্ছি, তখন না একটু দেখছি যে পায়ের গোড়ালির সাইডটাতে একটু যেন চিনচিনে ব্যথা হচ্ছে। তাছাড়া যে খুব মারাত্মক ব্যথা আজকে রয়েছে তা কিন্তু একদমই নয়। এখন কিন্তু আগের থেকে অনেকটাই ভালো রয়েছে, তবে কিছু কিছু কার্যক্ষেত্রে তখন একটু প্রবলেম আমার হচ্ছে। আজকে সকালের জলখাবার বানানোর চাপটা একটু কম রয়েছে। আসলে বাবান বলল ম্যাগি খাবে, তাই বাবানের ভাত আর করলাম না। ওদিকে তোমাদের দাদাভাই বলল যে আজকে
ছাতু খাবে, তো সেই কারণে ওদিকটাতেও ভাত করতে হলো না, মানে ভাতটা আজকে করতেই হলো না। তো বাবা খাবে রুটি, বাবার রুটির জন্য মিষ্টি রয়েছে আর একটু তরকারি করে নিয়েছি, আর মায়ের গতকালের ভাত রয়েছে, আর যে তরকারিটা করলাম সেটা দিয়ে মা ভাত খেয়ে নেবে। তো সেই কারণেই আজকে জলখাবারের চাপটা সেরকম একটা নেই। তো দুপুরবেলা যেহেতু ফ্রাইড রাইস রান্না করব, তার ওই জোগাড় যন্ত্রটাও কিন্তু বেশ অনেকটা, তাই না? এই যেমন গাজর, তারপর বিনস, এই সমস্ত জিনিসগুলো বসে এখন কুটে নিচ্ছি। গোছানো থাকলে সেটা যখন তোমাদের আমি দেখাই, সেটা তোমাদেরও দেখতে ভালো লাগে, আর গোছানো থাকলে আমারও রান্না করতে কিন্তু বেশ সুবিধা হয়, তাড়াতাড়িও হয়ে যায় আর মনও লাগে। তো এই যে এখানে গাজরগুলো সুন্দর করে কুচিয়ে নেওয়া হয়ে গেছে, এবার বিনসগুলোকে কুচিয়ে নিচ্ছি। একটা ডিশের মধ্যে এখানে কাজু, কিশমিশ, গরম মশলা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর এই যে মিক্সিং জারটাতে আমি চার মগজ, পোস্ত সমস্ত কিছু নিয়ে নিচ্ছি। আসলে একটু আলুর দম বানাবো, আমার বাবানের আবার ঠিক এইরকম আলুর দম ভীষণ পছন্দ, তো নিরামিষ করে এইরকম আলুর দম বানিয়ে নিচ্ছি। তার জন্য ওই যে চার মগজ আর পোস্ত একদম একটা মিক্সিং জারে দিয়ে, তোমরা তো জানোই যে একদম শুকনোই প্রথমে আমি ঘুরিয়ে নিই, তাতে বেশ সুবিধা হয়। আর বেশ কয়েকটা কাজু আমি এখানে দিয়ে নিচ্ছি, মানে ওই 5-7টা মতো দিয়ে নিলাম। তো এইদিকে দেখো কেমন সুন্দর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি একটা ডিশের মধ্যে, গাজর, বিনস, তারপর চালটাও দেখো ধুয়ে একদম ভিজিয়ে এটার মধ্যে রেখে দিয়েছি। আর এই পাশে রয়েছে আলুর দমের জন্য গোট গোট করে আলু কুটেছি, আর তার সাথে যা যা লাগবে কাজু, কিশমিশ, তেজপাতা, গরম মশলা সেটাও একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর এখানে আলুর দমে দেব আমি আদা এবং কাঁচা লঙ্কা, তো সেটাও গুছিয়ে নিয়েছি। আগে আমি চার মগজ, পোস্ত, কাজু, বাদাম এটা বেটে নেব, তারপর আমি আদা কাঁচা লঙ্কাটাও পেস্ট করে নেব। আর হ্যাঁ, টক দইও এনেছি, বাবানকে বলেছিলাম যে বাবান একটু গিয়ে আমাকে টক দই এনে দে, কারণ এই আলুর দমে একটু টক দই দিলে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে বাবান এনেছে। আমার যখন না কোনো কিছু স্পেশাল রান্না বান্না করি, যখন মুডটা ভীষণ ভালো থাকে, তখন আমি আমার এই পছন্দের কড়াইটা বার করে নিই। ভীষণ রান্না করতে ভালোবাসি, আর শৌখিন বাসনপত্র আমার ভীষণ প্রিয়। সবসময় চেষ্টা করি সুন্দর বাসন কোসনে রান্নাবান্না করার। ভালো বাসন কোসনে রান্নাবান্না করলে না, আমি দেখেছি আমার কিন্তু মন ভালো হয়ে যায়। তোমাদের কেমন হয় আমাকে একটু কমেন্ট করে জানিও তো, ঠিক আমার মতন তোমাদেরও এমনটা মনে হয় কি না। আলুগুলো ওদিকে ভাজা হচ্ছে, একটু আঁচ কমিয়েই ভাজা করছি, একদম লাল লাল করে ভাজবো। আর এদিকে ভাতের হাঁড়িটাও বসিয়ে দিয়েছি, জল দিয়ে নিয়েছি পরিমাণ মতন, তার মধ্যে দিয়ে নিলাম 2 চামচ লবণ, গোটা গরম মশলা, তেজপাতা। আর এখন এই জলটাকে ফুটতে দেব, রাইসটা এই দিকটাতে বানিয়ে নেব। আর এদিকে দেখো আলুটাকে বেশ ঢেকে ঢেকে আমি ভাজা করছি, তাতে করে কি বলো তো, আলুটা ভাজাও হচ্ছে আর ভেতর থেকে কিন্তু বেশ সুন্দর সেদ্ধও হয়ে যাচ্ছে। নুন হলুদ দিয়ে লাল করে আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে অল্প একটু ঘি দিয়ে তার মধ্যে দিয়ে নিলাম গোটা তেজপাতা একটু ছিঁড়ে নিয়েছি, গোটা গরম মশলা, আর তার সাথে দিয়েছি 8 চামচ মতো জিরে। তো সমস্ত মশলাটা আমি একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট। তো এই আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আদা কাঁচা লঙ্কাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার পরপর সমস্ত মশলাপাতিগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। এই যেমন হলুদ দিলাম, তার সাথে দিলাম জিরের গুঁড়ো, তার সাথে দিয়েছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এদিকে যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করেছি, তার জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু একটু কমই দিলাম। আর এই আলুর দমটা কিন্তু ঝাল ঝাল ভালো লাগে না, ফ্রাইড রাইসের সাথে একটু মিষ্টি মিষ্টি আলুর দমে কিন্তু বেশ লাগে। এদিকটাতে মশলাটা কষতে থাকুক, আর এদিকে হাঁড়ির জলও বেশ দেখছি ফুটে গেছে। তো এইবার আমি চালগুলো আস্তে আস্তে জল ঝরিয়ে হাঁড়িতে দিয়ে নিচ্ছি। মশলাটাও এদিকে বেশ সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। দেখো আলুগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছিলাম। এবার এই ভাজা আলুগুলো দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। কড়াইয়ের নিচের দিকটা প্লেন বলে এই গ্যাসের ওভেনটাতে বসালে না কেমন যেন নড়তেই থাকে, তো এক হাতে ধরে না নিলে কড়াই যেন এদিক থেকে ওদিক সরে যায়, আর ঠিকঠাক ফ্লেমও পায় না, তাই একটুখানি বাঁ হাতে ধরেও নিতে হয়।
আলুর সাথে মশলাটা বেশ কষানো হয়ে গেছে, আর এখানে আমি চার মগজ, পোস্ত আর কাজু বাদাম দিয়ে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে নিলাম। এটাও বেশ ভালো করে কষিয়ে নেব। এরকম কাঁচা গন্ধটা ভালো লাগে না। পোস্ত, চার মগজ, তারপর কাজু বাদামের কাঁচাটে গন্ধ আমার তো মোটে ভালো লাগে না, তাই একটুখানি এটা দিয়ে বেশ ভালো করেই কষিয়ে নিচ্ছি। বেশ কষানো হয়ে গেছে, এবার ফেটিয়ে রাখা টক দই এর মধ্যে দিয়ে নিলাম। টক দই দিয়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল এখানে দিয়ে নিয়েছি। আর দেখো কড়াইটা সমানে নড়ে যাচ্ছে, মানে হাত দিয়ে না ধরলেই এমনভাবে নড়তেই থাকছে। স্বাদ মতন মিষ্টি এর মধ্যে দিয়ে নিলাম, আর তারপর এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেব। আলুটা তো বেশ ভাজার সময়ই অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলের মধ্যে বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেলে, ঝোলটা শুকিয়ে এলে নামিয়ে নেব। ফ্রাইড রাইসের রাইসটা ওদিকে আমার ফ্যান ঝরানো হয়ে গেছে, এদিকে সবজিপাতিগুলো ভেজে নিতে হবে। তার জন্য ভাবলাম ওই ছোট যে বার্নারটা সেইটাতেই আমি কড়াই বসিয়ে ওইটাতেই ভেজে নিই, আর আলুর দমটা ওই দিকটাতে হচ্ছিল। আলুর দমটা আমি এই বড় গ্যাসের ওভেনটাতে দিয়ে নিলাম। তো এই যে এবার সবজিগুলো সমস্ত একে একে ভেজে নেব। তেলটা আর ঘিটা গরম হয়ে গেছে, আর এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়ে আমি গাজর আর এই বিনসটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি। বিনস আর গাজরটা মোটামুটি ভাজা হয়েছে, এবার এর মধ্যে ভিজিয়ে রাখা কিশমিশ আর কাজু দিয়ে নিলাম। এটা দিয়েও বেশ একটু নাড়াচাড়া করে নেব, আর পরিমাণ মতন লবণও আমি এর মধ্যে দিয়ে নিয়েছি। সবজিগুলো সব আমার ভাজা হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলাম। আর এই যে রাইসটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম তার মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে নিলাম। আমার শাশুড়ি মা এই ফ্রাইড রাইস খুব যে একটা পছন্দ করেন তা নয়, ওনারা পোলাওটা বেশি পছন্দ করেন যেহেতু মিষ্টি হয়। আর আমাদের ফ্রাইড রাইসে যেহেতু মিষ্টিটা কম হয়, তাই কিন্তু উনি খুব একটা যে পছন্দ করেন তা নয়। তবুও আমি কিন্তু মিষ্টিটা একটু বেশি পরিমাণে দিয়ে নিলাম, যেহেতু ওনারা একটু ভালোবাসেন। আর তোমাদের দাদা ভাইয়েরও তাই, একটু মিষ্টি দিলে ওর যেন ভালো লাগে। তো যাই হোক, সমস্ত সবজি দিয়ে, চিনি দিয়ে আর একটু গরম মশলার উপর দিয়ে ছড়িয়ে দিয়ে আমি সমস্ত হাঁড়িটাকে খুব ভালোভাবে মানে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি। রাইসটাই সবজি মেশানো হয়ে গেছে, ফ্রাইড রাইসটা আমার একদম রেডি। আর এইখানে আলুর দমটাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কেমন সুন্দর হয়েছে আলুর দমটা, আর সত্যি খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। গতকালই বলছিলাম যে আমার এই গ্যাস মোছার যে সলিউশন সেটা শেষ হয়ে এসেছে। তো এই যে একদম শেষ হয়ে গেছে বললেই চলে, মানে একটুখানি নিচে রয়েছে। তো চলো এটাকে আবার আজকে বানিয়ে নিই, আর এটাকে আবারও একবার তোমাদেরকে দেখিয়ে দিই। কারণ কিছুদিন আগেই আমার বান্ধবী আমাকে ফোন করে জিজ্ঞেস করছিল যে তুমি কেমন করে সলিউশনটা বানাও, আমাকে একটু বলো। তো ওকে আমি ফোনে বলে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম যখন আমি এটা আবারও বানাচ্ছি, তাহলে আমার তো অনেক নতুন বন্ধু রয়েছে, তারাও জানতে চায় যে কিভাবে আমি সলিউশনটা বানাই। তো আরও একবার বানিয়ে তোমাদেরকে দেখাই। তো দেখতেই পারলে এরকম একটা কলিনের জারে আমি বেশিরভাগটাই জল নিলাম, এক ঢাকনি নিলাম ভিনিগার, আর তার সাথে ডিশওয়াশ জেল নিলাম প্রায় ওই 2 চামচ মতো। তো সমস্তটা মিশিয়ে নিয়ে এখন একটু ঝাঁকিয়ে নেব, আর তারপরেই একদম সলিউশন রেডি টু ইউজ। যারা নতুন রয়েছো তাদের জন্যই কিন্তু আবারও একবার আমি এটা বলে দিলাম। আর এটা দিয়ে না সত্যিই কিন্তু ভীষণ তেল কাটে, ভীষণ পরিষ্কার হয়। আর সবথেকে বড় কথা, মাছ মাংস যাই রান্না করো না কেন, একদম কোনো দুর্গন্ধ রান্নাঘরে কিন্তু একদমই থাকে না। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমি কিন্তু আমার রান্নাঘরটাকে ক্লিন করে নিয়েছি। তো তোমরাও চাইলে আমার মতন এই সলিউশনটা ব্যবহার করতে পারো। তো একদম পরিপাটি করে সমস্ত গোছানো হয়ে গেছে। এদিকে ফ্রাইড রাইসটার ফাইনাল লুক তোমাদের একবার দেখিয়ে দিয়ে দিই। তো এই হলো আমার ফ্রাইড রাইসের ফাইনাল লুক। কেমন লাগছে দেখতে জানিও। ননস্টিকের যে বড় কড়াইটা রয়েছে ওর মধ্যেই সচরাচর রান্না করি। তো তোমাদের দাদাভাইয়ের আসতে যেহেতু দেরি হয়, তখন না গরম করতে হয়, তো সেই কারণেই হাঁড়িতে করলাম, তাহলে একটু গরম থাকবে। আর এই হলো আলুর দম।
পুরো ব্যাপারটাই আজকে কিন্তু একদম দারুণ। তবে এর সাথে একটু আমের চাটনি হলে বেশ হতো, তবে তোমাদের দাদাভাইকে বলতে আর মনে নেই, তাই আর করাও হয়নি, আনাও হয়নি, করাও হয়নি। আর এই যে ম্যাটগুলো আমি এখানে পেতে রাখি সেগুলোকে নামিয়ে নিয়েছি, কেচে নেব। আর ওই দেখো রান্নার যে বাসনপত্র কত কিছু একদম কলপারে জমানো রয়েছে। তো এই সমস্ত কিছু মেজে ঘষে নিতে হবে। বাইরে কিন্তু বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে, ঘরের মধ্যে যতই গরম লাগুক না কেন বাইরেটাতে কিন্তু বেশ ভালো লাগছে। বাবানের খিদে পেয়ে গেছে, তো বাবানের জন্য এখানে বেড়ে নিয়েছি, আর মা এবং বাবার খাবারটা মায়ের ঘরে দিয়ে এসেছি। তো এই হলো আজকের আমার দুপুরের মেনু। আগামীকাল জামাই ষষ্ঠী, আগামীকাল করলেই পারতাম, কিন্তু আগামীকাল তো আমরা আর ভাত খাবো না, আমি এবং মা। তো ভাবলাম তাহলে আজকেই করে নেওয়া যাক। তো মা যেমনটা বললো তেমনটাই করে নিলাম। এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, আর ওই যে ফর্দগুলো লিখে দিয়েছিলাম একদম ফর্দ মাফিক জিনিসপত্র নিয়ে চলে এসেছে। তো এখানে ঠাকুর ঘরের যে সমস্ত জিনিস রাখা হবে সেগুলো রেখে দিলাম, যেমন চিড়ে, মুরগি, বাতাসা, চিনি, আর মায়ের ঘরের 2 প্যাকেট বিস্কুট, এগুলো এদিকে থাকবে। আর ফর্দ ধরে সমস্ত কিছু কিন্তু একদম মিলিয়ে নিয়েছি। আর বাকি যে সমস্ত এই যে জিনিসগুলো এগুলো কিন্তু সমস্ত আমার ঘরের। তো এই যে একটা গামলা নিয়ে চলে এসেছি, সমস্ত মুদিখানার জিনিসপত্রগুলো একেবারেই এই গামলার মধ্যে করে তুলে ওই ঘরে নিয়ে যাব। তবে এখনই আর এগুলোকে আমি ওই ঢালছি না, তো সমস্ত কিছুই গুছিয়ে নেব সন্ধ্যের পর। এখন খাওয়া দাওয়াও কিচ্ছু মেটেনি, এই সবে মাত্র তোমাদের দাদাভাই এলো, ও স্নান করে নিক, তারপর আমিও তো এখনও খাইনি, দুজন মিলে খেয়ে নিই, তারপর বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে দেখা যাবে। এই সবে মাত্র খাওয়া দাওয়া সেরে উঠলাম, এখন ঘড়িতে কিন্তু প্রায় 4টে বেজে গেছে। ওই যে তোমাদের দাদাভাইয়ের আসতে একটু দেরি হয়, আর একা একা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। পুজো আচার কাজে গেলে তখন তো আসতে দেরি হয়, আর তখন খেয়ে নিই, কিন্তু প্রতিদিনের যে খাওয়াটা সেটা কিন্তু একসাথেই সবসময় খাওয়ার চেষ্টা করি। কোথা থেকে নিচ্ছ? এখান থেকে? লোক না হলে হবে না, বুঝছো? কষ আছে, এটা গায়ে গেঞ্জি দিয়ে তো নামতে পারতাম, এটা রাউন্ড দিয়ে আসতে পারতে। আগামীকাল যেহেতু ষষ্ঠী পুজো, তাই বট পাতা লাগে ষষ্ঠীর তলায় আর কি পুজোটা হয়। তো ষষ্ঠী তলা তো এখানে আর নেই, তো বাড়িতে বাড়িতে যখন পুজো হয় তখন কিন্তু ওই বট গাছের ডাল ভেঙে নিয়ে এসে তারপর সেটাতেই পুজো করা হয়। তাই বটের ডাল একটা ছিঁড়ে নিয়ে আসলো। আর আমাদের বাড়িতে কত যে তুলসী গাছের চারা হয়েছে, আর তার সাথে রয়েছে এই রকম পুঁই শাক গাছের চারা, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর এই যে ওল গাছটা হয়েছে, এইটা কিন্তু আমার বোন দিয়েছিল, 2টো ওলের মুখী আমাকে দিয়েছিল, তার মধ্যে থেকে একটাতে এরকম গাছ বেরিয়েছে, আর একটা থেকে এখনও বেরোয়নি। তো অনেক এখানে আমাদের তুলসী গাছের চারা হয়েছে, পুঁই গাছের চারা হয়েছে। পুঁই শাকের চারাগুলো দেখে মনে হচ্ছে এগুলো কিন্তু বেশ ভালো জাতেরই হবে। তো এর আগে আবার বোন একটা চারাও পাঠিয়ে দিয়েছিল তোমাদের দাদাভাইকে দিয়ে, তো সেই চারা গাছটাও কিন্তু বাবান লাগিয়ে দিয়েছে। আর এই গাছটা কিন্তু এখানে একা একাই হয়েছিল, তো এখন তো একদম সরু লিকলিক করছে, মনে হয় ওই চালে তুলে দেওয়ার পর তখন হয়তো একটু মোটা সোটা হলেও হতে পারে। আর এই যে চারা গাছটা, এটাই বোনের বাড়ির চারা গাছ, তো এইটা রয়েছে। আর তুলসী গাছ একদম ওই মাথা পর্যন্ত, ওই কোনাতেও একটা রয়েছে, প্রচুর তুলসী গাছ। আর এদিকে দেখো পার্কের ফুলগুলো কত সুন্দর ফুটেছে, মানে একদম গাছ ভর্তি ফুল। শীতকালে এই ফুলগুলো দেখা একদমই মেলে না, আর এখন গরমকাল, চারিদিকটাতে একদম ফুল ফুটে রয়েছে। আর বিকেলের দিকটাতে না, এই পুকুর পাড়ের দিকটাতে দাঁড়ালে বেশ ভালো লাগে, কত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো। বাইরের দিকটাতে সত্যিই ওয়েদারটা বেশ ভালো। সকালে এই ম্যাট 2টো ধুয়ে দিয়েছিলাম, একটা ম্যাট ভাঁজ করে তুলে রেখে দেব, আর একটা ম্যাট পেতে নেব। একটা একটা করেই আমি কাচি, একটা একটা করেই পাতি, তো এই 2টো ম্যাটই না একসাথে নোংরা হয়েছিল, তো ওই যে একসাথেই কেচে নিয়েছি। তো এইটা রোল করে উপরটাতে রেখে দিলাম, আর এই যে ম্যাটটা এটা এখানটাতে পেতে নিচ্ছি। একটা ম্যাট এখানে এরকম পাতা থাকলে দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে, সুন্দরও লাগে দেখতে।
তো এই যে এখানে এটা পেতে নিলাম। এখন প্রায় সন্ধ্যে 6টা বাজে, আর এবার চাও করে নিতে হবে। তো সমস্ত বাসনগুলো গুছিয়ে নিয়েছি, আর এই চায়ের প্যানটাও বসিয়ে দিয়ে নিলাম। সমস্ত যেসব মুদিখানার জিনিসপত্র নিয়ে এসেছিল, এই যেমন 5 ফোড়ন, আমুল দুধ, পোস্ত, শুকনো লঙ্কা, বিস্কুট, ময়দা, তো সমস্ত কিছুই কোটোর মধ্যে ঢেলে নিয়েছি। আর যে ডাল ছিল, তেল ছিল, সেগুলো আর ঢালিনি, সেগুলো আমার এই যে বড় যে বাস্কেটগুলো কিনেছি সেগুলোর মধ্যেই রেখে দিয়ে নিয়েছি। বিকেলে শুধুমাত্র তোমাদের দাদাভাইয়ের জন্যই 1 কাপ চা করে দিয়েছিলাম, আর ও বেরিয়ে গিয়েছে। আমি আর তখন চা খাইনি, কারণ ভীষণই গরম লাগছিল, খেতে ইচ্ছে করছিল না। তো এই যে এখন নিজের জন্য 1 কাপ চা করে নিয়েছি। এখন একটা অভ্যেস হয়েছে কি, সকালবেলায় একবার তো পুরো চুল ভিজিয়ে স্নান করি, দুপুরে রান্নাবান্না কাজকর্ম শেষে আরও একবার স্নান করি, আবার এই দেখো এখন সন্ধেবেলায় এখনও একবার করে স্নান করে নিচ্ছি। মানে 3-4 দিন ধরে ঠিক এমনটা করছি, কারণ এতটাই গরম কিছুতেই যেন সহ্য করতে পারছি না। তো একবারে স্নান করে কাঁচা নাইটি পরে নিয়ে এখন বাবানকে নিয়ে বসেছি। বাবান পড়ছিল, আর ওদিকে আমি আমার টুকটাক কাজগুলো সেরে নিচ্ছিলাম। তো এই সমস্ত দেখে আমার শাশুড়ি মাও বেশ একটু বকাঝকাই করছিল যে এত বাড়াবাড়ি ঠিক না। মানে ধরো যদি দিনে 3 বার স্নান করি, তো দিনে 3 বার গাও ধুচ্ছি, মানে প্রায় 5-6 বার ঠিক এইভাবে জল ঢালা হচ্ছে। আর আমার না ওই চুল ভেজা থাকতে থাকতেই আবারও জল ঢেলে স্নান করা হচ্ছে। তো এই করে করে না সত্যিই মাঝে মধ্যে তো ভীষণই কাশি হচ্ছে, একটু আধটু ঠান্ডাও লাগছে। তো এইগুলো যখনই মা খেয়াল করে তখনই কিন্তু বেশ বকাও দেয়। পায়ের ব্যথাটা আগের থেকে মোটামুটি এখন একটু রয়েছে, তবে কি বলতো, ওই যে আগে যেমন ঝপ করে নামতে পারতাম, ঝপ করে উঠতে পারতাম, সেটা কিন্তু এখন আর পারছি না। মানে বেশ একটু ব্যথা কিন্তু লাগছে। তো এদিকে যা রান্নাবান্না করেছিলাম একেবারে প্রায় 2 বেলার মতনই। তো এখানে তোমাদের দাদাভাই রাত্রে আর খেলো না, বাকি সবাই আমরা খেলাম। তো এই যে বাকি যেটা এক্সট্রা ছিল, তো সেইটা না এরকম কন্টেনারে রেখে দিলাম, ওটা ফ্রিজে তুলে দেবো। আর আলুর দমও তাই খানিকটা দেখি রয়েছে, তো এটাও ফ্রিজে রেখে দেবো। আগামী দিন বাবা নতুবা বাবানের বাবা যেই হোক না কেন খেয়ে নেবে। আর সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে। আর ওই তরকারি আর খানিকটা ফ্রাইড রাইস আমার নিজের জন্য রেখে নিলাম, আমিও খেয়ে নেব। তাহলে আজকের মতো এইটুকুই। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো, আর আমায় মনে রেখো।